রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প দত্তাত্রেয় চক্রবর্তীর লেখা কথা দিলাম। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে পলাশ, শিখা এবং কথক। শুরু হচ্ছে কথা দিলাম। ঘরের ভেতর ঢুকেই এক বিকট শব্দে দরজাটা বন্ধ করে দিল পলাশ। রাগটা কার ওপর সে নিজেও জানে না, তবে রাগের প্রকাশটা হলো একচালা ঘরের এই কাঠের দরজাটার উপর। রাগটা বোধহয় নিজের ওপরেই, না হলে এতদিন ধরে যে মেয়েটাকে ভালোবাসলো তার মুখে বিয়ের কথা শুনে কেউ বেরিয়ে চলে আসে। চালতা বাগানের সবচেয়ে সরু গলি দিয়ে ঢুকে সবচেয়ে স্যাঁতস্যাঁতে দেওয়ালের খুপচি বাড়িটা, ওটাই পলাশের এখনকার বাসস্থান। এখনকার কারণ যে কোনো দিন সেটার দেওয়াল ভেঙে যেতে পারে। ভেঙে গেলে যে কি করবে তা জানে না পলাশ। এই একটি মাত্র স্থাবর সম্পত্তি ওর বাবা রেখে গেছেন ওর জন্য, যদিও লোকটাকে খুব বেশি দিন পায়নি সে। কোনো একদিন কারখানায় গিয়ে বাবা আর ফেরেনি। পলাশ তখন একটা সরকারি স্কুলে ক্লাস 6-এ পড়ে। ফ্যাক্টরির ভেতর অ্যাক্সিডেন্টে মৃত্যু বলে কোম্পানি থেকে কিছু ক্ষতিপূরণ দিয়েছিল বটে, ওই দিয়েই কয়েক বছর চলে গেছিল কোনো মতে। ততদিনে পলাশের মা গিরিশ পার্কের কাছে একটা সেলাই স্কুলে কাজ পেয়ে গেছেন। মা ব্যাটায় কোনো মতে কাটিয়ে নিয়েছিল অনেকগুলো বছর। টাইম কলের জল ধরে রাখা দুটো গামলায়, সেখান থেকে মগে করে জল দিয়ে হাত মুখ ধুতে ধুতেই শুনতে পেল দরজায় টোকা। সাধারণত এই বাড়িতে অতিথিদের খুব একটা আনাগোনা নেই। ভর সন্ধ্যেবেলায় কে এলো ভাবতে ভাবতে দরজাটা খুলল পলাশ। তুমি কেন আসতে পারি না? সরো দেখি। পলাশকে সরিয়ে ঘরে ঢুকলো শিখা। কাঁধে ঝোলানো শান্তিনিকেতনী ব্যাগ, পরনে হলুদ কুর্তি আর জিন্স, হাতে বেশ দামি একটা মোবাইল। পলাশের দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল, আমার কথা শেষ হলো না আর তুমি চলে এলে মেট্রো স্টেশন থেকে? এটা কিরকম অসভ্যতা! আমার কিছু বলার ছিল না যে। অনুশোচনায় ভরা গলা নিয়ে পলাশ বলল, কি করেই বা বোঝাবে শিখাকে? ওর মতো মানুষেরা জীবনে যা চায় তা মনে প্রাণে চাইলেও পেতে পারে না। অন্য কেউ মার্কেটে এসেছে তাই না? কি মানে তোমার জীবনে অন্য কোনো মেয়ে এন্ট্রি নিয়েছে তাই তো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ নাকি? তাহলে 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 কিছুই না। ভালোবাসো না আমায়? যাদের ভালোবেসেছি বেশিরভাগই এখন মৃত, তুমি ছাড়া, তাই তাদের ভাগের ভালোবাসাটাও তোমাকেই দেওয়া। তাহলে সমস্যা কোথায় বিয়ে নিয়ে ভাবতে? পলাশ পড়ল মহা ফাপড়ে। কি করে বোঝাবে এই মেয়েটাকে যে এই এঁদো গলির স্যাঁতস্যাঁতে ঘরে থাকা এই বেকার ছেলেটার সামর্থ্য নেই একটা সুস্থ বৈবাহিক জীবন তাকে দেওয়ার। যেই মেয়েটাকে তার বাবা মা তুলোয় মুড়ে রেখেছে এতদিন, সে হঠাৎ করে এক রুক্ষ মরুভূমিতে এসে কাটাতে পারবে বাকি দিনগুলো? তোমার বাড়ি থেকে কেন রাজি হবে একটা বাপ মা মরা বেকার ছেলের হাতে তাদের একমাত্র মেয়েকে তুলে দিতে? উফ পলাশ, আমাদের তো এটা নিয়ে আগে কথা হয়েছে নাকি? মা বাবা তো তোমাকে পছন্দ করে, আর আমি বা আমার বাড়ির লোক কেউই এতটা শ্যালো না যে শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স দেখে ছেলে পছন্দ করবে। রোজ রোজ ফেনা ভাত খেয়ে কাটাতে পারবে? তুমি এমন করছো যেন কোনোদিনই চাকরি পাবে না। সময় নাও না, আমি তো বাধা দিচ্ছি না, শুধু একটুখানি অ্যাসিওরেন্স চাইছি। চা খাবে? চাটা ভালোই বানাই, সেটুকু অ্যাসিওর করছি। খারাপ সময়ের বৈশিষ্ট্য হলো এই যে সেটা বেশি দিন থাকে না। বছর ঘুরতে না ঘুরতেই পলাশের ডাক পড়ল পাড়ার একজনের বাড়িতে। অসীমবাবুর ডাকনাম বেশ ভালোই এই পাড়ায়। কদিন আগেই তিনি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছেন, অ্যাপ বেসড ক্যাব সার্ভিসে খাটাবেন বলে। পলাশকে গাড়ি নিয়ে বেরোতে হবে। সারাদিনের যা রোজগার তার 20% ওনাকে দিলেই বাকিটা পলাশের। বছর দুয়েকের মধ্যেই লক্ষ্মীর মুখ দেখতে আরম্ভ করলো পলাশ। নিজের হাত খরচার জন্য যৎ সামান্য রেখে পুরোটাই ঢুকতে থাকলো ব্যাংকে। সামনে শিখার জন্মদিন আসছে, ওদিনই যা বলার বলে দেবে ওকে। জন্মদিনের দিন শিখার বাড়ি গিয়ে পকেট থেকে একটা ছোট্ট খাম বের করে ওর দিকে এগিয়ে দিল পলাশ। শুভ জন্মদিন শিখা। থ্যাংক ইউ। এটা কি এনেছো দেখি? খামটা খুলতেই বেরিয়ে এলো এক জোড়া
ঝুমকো কানের দুল। তুমি আমার জন্য কানের দুল কিনেছো? বাবা, কে চুজ করে দিল শুনি? না মানে আমি গেছিলাম ধর্মতলায়, ওখানে একটা দোকানে, মানে ওই যে ফুটপাতে বসে। কথাগুলো আমতা আমতা করে বলতে বলতে আটকে গেল পলাশ। শিখার মতো মেয়েকে কিনা সে ফুটপাত থেকে গিফট কিনে দিয়েছে। আমি কি জানতে চেয়েছি ফুটপাত থেকে কিনেছো না মল থেকে? না মানে আমি আসলে। দুলটা খুব সুন্দর পলাশ। এই আমার ফোনটা একটু ধরো তো, এটা পরে নি। পলাশ হাঁ করে দেখল শিখা ওর দেওয়া দুলটা নিজের কানে পড়ছে। তুমি মানে এটা এখন পরলে, মানে তোমার সালোয়ারের সাথে তো ম্যাচ করছে না? কে বলেছে? আমি জানি করছে। আর তুমি তো জানো আমার ঝুমকো কতটা পছন্দ। আমাকে বিয়ে করবে? পলাশের এরকম প্রশ্নে হঠাৎ করে থমকে গেল শিখা। যে কথাটা এতদিন ধরে শুনতে চেয়েছে আজ সেটাই বলল। কি বলছি আমাকে বিয়ে করবে? এটা তোমার প্রপোজাল ছিল? এরম ঘাবড়ে গিয়ে, ভয় ভয়? না মানে আবার না মানে? আসলে আমি কোনোদিনও ভাবিনি কেউ আমাকে এতটা ভালোবাসতে পারে, যে সব জেনে শুনেও আমি দূরে সরানোর চেষ্টা করার পরেও আমার পাশে পিলারের মতো দাঁড়িয়ে থেকেছে। আমি জানি শেষ কয়েক মাসে আমাদের সেরকমভাবে কথাবার্তাও হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি দিন রাত পরিশ্রম করে এখন সামান্য কিছু উপার্জন করতে পারি। আমি কথা দিচ্ছি আরও চেষ্টা করব, আরও উপার্জন করব, তোমার কোনো কষ্ট হতে দেব না, বিশ্বাস করো। আমি জানি পলাশ, আর একটা কথা জেনে রেখো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। খুব কম মানুষই এত অক্লান্ত পরিশ্রম করতে পারে। আর আমিও তো আছি, আমিও একটা চাকরি খুঁজে নেব, বড়বউতে ঠিক কাটিয়ে নেব। দেখো ঠিক পারবো, পারতে আমাদের হবেই। এবার যাও দেখি, হিরোর মতো আমার বাবা মার কাছে যাও তো। মাস দুয়েকের মধ্যেই কোনো রকমের আড়ম্বর ছাড়াই ওদের রেজিস্ট্রিটা হলো। যদিও শিখার বাবা বলেছিলেন পলাশের বাড়িটার মেরামত করিয়ে দেবেন, কিন্তু পলাশ বা শিখা কেউই তাতে রাজি হয়নি। দেওয়ালের ইট আলগা হলেও ওদের সম্পর্কটা ছিল মজবুত। তাই বিয়ের পর শিখা শুরু করলো বাড়ি বাড়ি গিয়ে ইতিহাস ভূগোল পড়ানো। শিখার মাইনের টাকায় সংসার চলত, আর পলাশের উপার্জন ঢুকতো ওদের সেভিংস অ্যাকাউন্টে। সেদিন টিউশন করিয়ে ফিরে শিখা দেখে পলাশ রান্নাঘর গোছাচ্ছে। তোমার রান্না করাও হয়ে গেল? আমি তো বললাম আমি এসে শাক ভাজা আর ভাতটা করে নেব। আরে আমি ভাবলাম সেই কোন সকালে উঠে বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছ, তাই করেই রাখি রান্নাটা। তাছাড়া আজ সকালে ইচ্ছে করেই বেরোলাম না, আমিও বিকেলে বেরোবো, রাতে ফিরতে লেট হবে। তুমি খেয়ে নিও কিন্তু। লেট হবে কেন? আরে উইকেন্ড না, ওই পার্ক স্ট্রিট বা সল্ট লেক এসব দিকে রাতের বেলায় প্রচুর প্যাসেঞ্জার পাবো। বিকেলের দিকে সবাই ওই রেস্টুরেন্ট বা পাবে যায়, ফেরে বেশ রাত করে। কি দরকার পলাশ? সবাই তো মাতাল হয়ে গাড়িতে বমি করবে, তখন যত রাজ্যের হ্যাপা তোমার। অসীমবাবু কিন্তু কথা শোনাতে ছাড়বেন না গাড়ির কিছু হলে। আহা, পয়সাটাও তো বেশি আসবে, এটা ভাবো। আর অসীমবাবুর গাড়ি বেশি দিন চালাবো না, বুঝলে। এবার নিজের একটা গাড়ি কিনবো, সেকেন্ড হ্যান্ড, যদিও যা জমানো আছে কুড়িয়ে বাড়িয়ে কিছু একটা হয়ে যাবে ঠিক। তখন ওই 20%ও দিতে হবে না আমায়। যা করবে ভেবে চিন্তে করো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এটা নিয়ে অনেক দিন ধরেই ভেবেছি। যাকে বাদ দাও, তোমার তো দেরি হলো। আরে কিছুই না, হাতিবাগান থেকে যখন ফিরছিলাম তখন একটা শাড়ির দোকানে সাজানো একটা ম্যানিকুইনের গায়ে কাঞ্জিভারামটা চোখে পড়লো, গোলাপি শাড়িটা আর নীল পাড়। স্মার্টলি ঢুকলাম, ওটা নিয়ে ট্রায়াল দিলাম, একটা ছবিও তুললাম, দেন স্মার্টলি পছন্দ হয়নি বলে বেরিয়ে এলাম। ছোট্ট একটা বাচ্চার মতো হেসে উঠল শিখা। সেই হাসিতে দুষ্টুমি করতে গিয়ে ধরা না পড়ার মতো বিশ্ব জয় করা উচ্ছ্বাস। বেশ কিছু মাস কেটে গেছে। তারপর ইতিমধ্যে পলাশ তার নিজের গাড়িও কিনে নিয়েছে। ওটাই এখন অ্যাপ বেসড ক্যাব সার্ভিসে চালায়। মাঝে মধ্যে কোনো কোনো ক্লায়েন্টকে লং ট্যুরে নিয়ে যায়। লং ট্যুরে বেশি টাকা, এবং তা একেবারে গরম ক্যাশ হয়ে ঢোকে। যখন সেরকম কোনো ভাড়া থাকে না তখনই অ্যাপ দিয়ে বুকিং নেয়। কয়েক মাস পরে ওদের তৃতীয় বিবাহ বার্ষিকী। তার আগে একদিন সন্ধেবেলা পলাশ শিখাকে নিয়ে গেল হোটেলে। কদিন আগেই শিখা ইউটিউবে কবিরাজি বানানোর রেসিপি দেখছিল। মেয়েটাকে দেখলে বড় মায়া হয় পলাশের। মুখ ফুটে কোনো দিন কিচ্ছু চায়নি আজ অবধি, কিন্তু যতই হোক সব মানুষেরই তো কিছু শখ আহ্লাদ থাকে।
তাই সন্ধেবেলায় কলকাতার সবচেয়ে জনপ্রিয় কবিরাজিটা ওকে খাইয়ে নিজের গাড়িতে করে বাড়ির কাছের বড় রাস্তায় এসে দাঁড়ালো পলাশ। কবিরাজি খাওয়ার পর থেকেই শিখার ঠোঁটের কোণে হাসিটা লেগেই আছে। থ্যাংক ইউ পলাশ, আমার না বলা কথাগুলো বোঝার জন্য। এত ভারী কথা বুঝি না, শুধু এটুকুই জানি যে যার আজ জন্মদিন তাকে আজ স্পেশাল ফিল করানোর কথা। তুমি রোজ আমায় স্পেশাল ফিল করাও পলাশ। রোজ করাই কিনা জানি না, কিন্তু তোমার একটা জিনিস দেখানোর আছে। গাড়ির গ্লাভ বক্স থেকে একটা প্যাকেট বের করে শিখার হাতে রাখলো পলাশ। জিজ্ঞাসু চোখে পলাশের দিকে তাকাতেই পলাশ ইশারায় বলল প্যাকেটটা খুলতে। প্যাকেট থেকে বেরিয়ে এলো সেই নীল পাড় দেওয়া গোলাপি কাঞ্জিভারামটা। এটা তো ওই শাড়িটা। হ্যাঁ, তোমার পছন্দ তো? হ্যাঁ, কিন্তু এটার তো প্রায় 9,000 টাকা দাম। তো কি আছে, আমি তো টাকা জমাচ্ছি নাকি। থ্যাংক ইউ, কিন্তু সিরিয়াসলি পলাশ, এভাবে প্লিজ টাকা নষ্ট করো না। কোনোদিন তো সেরম ভাবে কিছু দিতে পারিনি তোমায়, এখন পারছি, নাও না। ও আরেকটা জিনিস আছে ওই প্যাকেটটায়। প্যাকেটটা হাতড়ে শিখা বের করলো একটা খাম, তার মধ্যে কয়েকটা কাগজ আর দুটো টিকিট। এসব আবার কি? দীঘার হোটেল আর বাসের টিকিট। আমাদের তো হানিমুনটা হয়নি, তখন সামর্থ্য ছিল না, তাই সামনের বিয়ের তারিখে আমরা দীঘা যাচ্ছি। হোটেলটা মানে সেরকম আহামরি কিছু না, কিন্তু মানে। তুমি কি খেপেছো? দিন রাত এক করে খেটে চলেছো, আবার এসবে খরচা করছো। তোমার একটু বিশ্রাম দরকার শিখা, দুটো দিন বাইরে কাটালে তোমারও ভালো লাগবে। গাড়ির ভেতরে শিখা জড়িয়ে ধরলো পলাশকে। পলাশের সাথে বাকি জীবনটা কাটানোর ডিসিশনটা ভুল নেয়নিও। পলাশের ঠোঁটে ঠোঁট রাখতে চাচ্ছিল শিখা। আলতো করে একটা চুমু খেয়ে পলাশ সরিয়ে দিল শিখাকে। এখন না শোনা, বেরোতে হবে আমায়, রাত বাড়ছে, পাপ্পাড়ায় এখন ভরপুর বুকিং আসবে। ছাড়ো না বুকিং, আজ তোমায় আমি বুক করলাম। প্লিজ শিখা, যেতে দাও লক্ষ্মীটি। এখন 2-3টে বুকিং পেলেই আজকের কোটা কমপ্লিট হয়ে যাবে। কোটা কমপ্লিট করার কমিশনটাও দেবে ওরা। দূর হও তুমি, ভাল লাগে না। যত দিন যাচ্ছে পলাশ আরও কাজের মধ্যে ডুবে যাচ্ছে। দিনে খুব বেশি হলে 7-8 ঘন্টা বাড়িতে থাকে, তার মধ্যে 5-6 ঘন্টা ঘুমায়। ঘরে ঢোকার বা বেরোনোর কোনো সময় থাকে না। চোখের তলায় কালিও পড়েছে কিছুটা। শিখার খুব মায়া হয় ওকে দেখলে। মানুষটার সাথে দুদণ্ড কথা বলার সময়ও পায় না ও, যেটুকু কথা বলার ফোনেই বলে। বাড়ি ফিরে খেয়ে দে মরার মতো ঘুমায় পলাশ। ডাকতেও মায়া লাগে। কোনো দিন যদিও টিউশন পড়াতে চলে যায় আর পলাশ বাড়িতে থাকে, ফিরে এসে দেখে পলাশ হয় ঘরদোর গুছিয়ে রেখেছে, না হয় রান্নাটা করে রেখেছে। শিখা অপেক্ষায় আছে তাদের এই হানিমুন ট্রিপটার। অন্তত 2 দিন লোকটাকে কাছে পাওয়া যাবে। সমুদ্রের হাওয়া যেন সতেজ করে তুলেছে দুজনকে। সকালে সমুদ্রে স্নান করে সামুদ্রিক মাছ দিয়ে ভাত খেয়ে পরস্পরকে আদর করে বিকেলের দিকে আবার বিচে হাঁটতে বেরিয়েছে ওরা। শিখা যেন পুরনো পলাশকে এতদিনে ফিরে পেল। জানো পলাশ, সমুদ্র আমায় বরাবর টানে। মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে সমুদ্রের ধারে বসে থাকি। যত ভাবনা চিন্তা সব কিছুকে যেন ওই ঢেউগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়। একদিন আমরা সমুদ্রের কাছে একটা বাড়ি বানাবো, ঘর থেকেই শোনা যাবে ঢেউয়ের শব্দ। দিনের শেষে সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাবে ওই ঢেউগুলো। কথাটা শেষ হতে না হতেই পলাশের ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলুন। কবে? পরশু দুপুরে? হ্যাঁ হয়ে যাবে। ফিরবেন কবে? পরের দিন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। রেট আর আপনাকে কি বলবো, যা রেট ওটাই। হ্যাঁ ঠিক আছে। ফোনটা কেটে শিখার দিকে তাকাতেই পলাশ দেখল ওর ভুরু কুঁচকে গেছে। কি হলো, এখানে এসেও ফোন? আরে ভাড়া যাবে পরশুদিন। পরশুদিন সকালে তো ফিরছি আমরা। হ্যাঁ, তোমাকে বাড়ি পৌঁছেই বেরোবো। একটা এক্সট্রা জামা প্যান্ট আর ব্রাশটাও জাস্ট ব্যাগে ঢুকিয়ে নেব। পলাশ সবসময় ভালো লাগে না জানো তো। আরে তুমি ভাবো, মোটামুটি 1000-2 টাকা তো ঢুকেই যাবে। উফ, সারাক্ষণ টাকার পেছনে না দৌড়ালেও চলে পলাশ।
টাকার বাইরেও একটা জীবন আছে তোমার। না, নেই শিখা, টাকার বাইরে জীবন নেই। ছোটবেলায় বুঝে গেছিলাম এই কথাটা। ভালো থাকতে গেলে পয়সার প্রয়োজন। আমি তো আর বাকিদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। কথাটা কি তুমি আমায় মিন করে বললে? এমনি বললাম আর কি। পলাশ, আমি কিন্তু সব ছেড়ে তোমার সাথে থাকবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। কোনোদিন তো চাইনি তোমার কাছে কিছু, শুধু একটু সময় ছাড়া। ওটাই তো, কোনোদিন কিচ্ছু চাওনি, কিন্তু আমি জানি তুমি ভালো নেই, কোনোদিন ছিলেও না, সব সময় মানিয়ে নিয়েছো। আমিও চাই আমার ভালোবাসার মানুষটাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে, আর তার জন্য টাকার প্রয়োজন। আমি যা কিছু করছি তা তো আমাদের ভবিষ্যতের জন্যই করছি শিখা। আমি জানি সেটা, আমি সেটা নিয়ে তোমায় কিচ্ছু বলছি না, কিন্তু মাঝে মধ্যে একটা লাইন টানতে হয়। মুখে রক্ত তুলে টাকা রোজগার করার কি মানে, যদি তুমি সেটা ভোগই না করতে পারো? আমার শুরুর দিকের জীবনটা তোমার মতো কাটেনি শিখা। বাবার সাথে একসাথে বসে কথা বলতে কিরকম লাগে আমি জানি না। ভেবেছিলাম বড় হয়ে ভালো চাকরি করে মাকে নিয়ে একটা ভালো বাড়িতে উঠব, সেটাও তো পারলাম না। হাসপাতালে মাকে দেখেছি ছটফট করতে, শুধুমাত্র টাকার অভাবে পর্যাপ্ত চিকিৎসা করিয়ে উঠতে পারিনি আমি। চোখের সামনে মাকে মরতে দেখেছি। তোমাকে আমি কষ্ট দিতে পারবো না, তোমায় আমি সমস্ত সুখ দিতে চাই। যেমনটা তুমি বিয়ের আগে ছিলে তেমনটা দেখতে চাই তোমায়। পয়সা ছাড়া কিচ্ছু হয় না শিখা, পয়সা ছাড়া কেউ ভালো থাকে না। শিখা চুপ করে গেল। পলাশ তাহলেও সমস্ত না বলা কথা বুঝতে পারেনি। না বলা কথা তো দূর, যেগুলো বলছে সেটাও বুঝতে পারে না পলাশ, বা বুঝতে চায় না। শিখা রীতিমতো খারাপ লাগে পলাশকে দেখে। মাঝে মধ্যে নিজেকেই দোষী মনে হয়। কি জানে, হয়তো শিখার জীবনে না এলে পলাশ এতটাও ছুটত না টাকার পেছনে। কিন্তু শিখা তো মনে প্রাণে ভালোবাসে পলাশকে। ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন হয় না নিশ্চয়। হানিমুনের পরে প্রায় বছর ঘুরে গেছে। ইতিমধ্যে নানা রকম উপহার বাড়িতে এনেছে পলাশ। যেদিন শিখা বলেছে তার রুটি বানাতে গেলে আঙুলে লাগে, পরের দিনই বাড়িতে এসেছে রুটি মেকার, ঘরে ঢুকেছে মাইক্রোওয়েভ ওভেনও। মাঝে মধ্যে শিখাকে রান্না করতে বারণ করে বাইরে থেকে ভালো মন্দ খাবার কিনে এনেছে পলাশ। শুধু বেড়াতে যাওয়া আর হয়নি, কারণ বেড়াতে গেলে সেই কদিনের জন্য ওর গাড়িটা ভাড়া খাটবে না। শিখা খুশি হয়েছে ঠিকই, কিন্তু ওই ক্ষণস্থায়ী খুশির আড়ালে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার কষ্টটা লক্ষ্য করেনি পলাশ। তাই তো সেদিন যখন বলল এক ব্যবসায়ী ক্লায়েন্টের ভাড়া খাটতে 5-6 দিনের জন্য দুর্গাপুর যেতে হবে, রাগে ফেটে পড়ল শিখা। আর আমার কি হবে? কি হবে মানে? 4-5 দিন ধরে আমি বাড়িতে একা থাকবো? এখানে চোর ডাকাতের উপদ্রব নেই, তোমার অসুবিধা হবে না। এছাড়াও 4-5 দিনের ভাড়া 9-10 হাজার টাকা ঢুকবে, তাও ক্যাশ। আবার সেই টাকা? আবার সেই টাকা মানে কি? গাড়ির লোনের টাকাটাও তো শোধ করতে হবে। ব্যাংকে যে শুধু টাকা জমছে সেটা তো না, গাড়ির লোন, তারপর এদিকে সেদিকে বেরিয়েই তো যাচ্ছে। এরপরে আমাদের বাচ্চা হলে তার ভবিষ্যৎ আদৌ হবে কি? বাচ্চা? চুপ করে গেল পলাশ। এই নিয়ে এখন কথা না বলাই ভালো। সামনে মোটা টাকা আসতে চলেছে, ওই দিকটাই মনোযোগ দেওয়াই ভালো। বড় একা থাকতে ভয় করলে না হয় কটা দিন বাবার কাছে গিয়ে থাকো, ওখান থেকেই টিউশনসগুলো করাও না। 5 দিন পরে কাস্টমারের থেকে টিপ সমেত 11,000 টাকা ক্যাশ নিয়ে বাড়ির পথে ফেরার সময় পলাশের ফোনটা বেজে উঠল। এই ফোনটা সে এক্সপেক্ট করেনি। শিখার বাবা বলছি। হ্যাঁ বলুন। তুমি কি ফিরেছো কলকাতায়? হ্যাঁ বাবা, এই তো আজই ফিরলাম। একবার হসপিটালে আসতে পারবে? আমি ঠিকানাটা SMS করে দিচ্ছি, তোমার স্ত্রী ভর্তি আছে। পলাশের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। গাড়ি ঘুরিয়ে সোজা হাসপাতালে পৌঁছতেই দেখল তার শ্বশুর বাইরে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে দাঁড়াতেই উনি শুধু একটাই কথা বললেন, আমার মেয়েটাকে তুমি ভালো রাখতে পারলে না। গত 1.5 বছরে অনেকবার মাথা ঘুরে পড়ে গেছিল শিখা। কখনো বাড়িতে, কখনো বা রাস্তায়, কখনো নিজেই আস্তে আস্তে বাড়ির দরজার পাল্লা ধরে উঠে দাঁড়িয়েছে, কখনো রাস্তার লোক চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে এনেছে আর তারপর বাড়ি পৌঁছে দিয়েছে।
কোনোদিন কাউকে মুখ ফুটে কিচ্ছু বলেনি, ডাক্তারও দেখায়নি। এর মধ্যে যখন নিজের বাপের বাড়িতে মাথা ঘুরে পড়ল শিখা, তখন ডাক্তার দেখে নানা রকম টেস্ট করাতে আসল কারণটা জানা গেল, ব্রেন টিউমার। শব্দ দুটো শোনার পরেই যেন চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে আসতে লাগলো পলাশের। এই জন্যই তাহলে এতদিন ধরে নানা রকমভাবে ঝগড়া, অভিমান, অনুরোধ করে এসেছে মেয়েটা। গুটি গুটি পায় শিখার বেডের কাছে গেল পলাশ। তুমি আমাকে বলনি কেন? কি করে বলবো বলো? সারা দিন রাত পাগলের মতো খাটাখাটনি করে বাড়ি ফিরলে নিজের অসুখ বিসুখের কথা বলতে ভালো লাগে বলো? আমি বড্ড ভুল করে ফেলেছি শিখা। আমি বুঝতে পারিনি, আমি জানতাম না। জানবে কি করে বলো? সময় পেয়েছো কই? সময়টাই তো হারিয়ে ফেলছে সে। দিনের শেষে পয়সা আনছে ঘরে, কিন্তু তার বিনিময়ে সময়টাকে বিক্রি করে আসছে। যেই সময়টা তাদের হওয়া উচিত ছিল, তার ও শিখার। একটু কম টাকা না হয় আসতো, লোনটা আর একটু দেরিতে শোধ করত, বেড়াতে না হয় কয়েক বছর পরে যেত, মাইক্রোওয়েভের জায়গায় না হয় দুজনে মিলে গ্যাসেই খাবার গরম করে নিত, না হয় মুড়ি বাতাসা খেয়ে সেদিনটা কাটিয়ে দিত। তবু তো সময়টা থাকতো। সময়টা দিতে পারলে হয়তো শিখার চিকিৎসাটা আরো দ্রুত শুরু করে দেওয়া যেত। কি তফাৎ রইল মায়ের চিকিৎসা না করাতে পারার আর বউয়ের চিকিৎসা না করাতে পারার? বাড়ি চলো শিখা, প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলো। আমি কথা দিচ্ছি, আমি ভালো স্বামী হয়ে দেখাবো। ভালো করে দুজনে মিলে সবটা প্ল্যান করব। পাগলের মতো টাকার পেছনে ছুটবো না আর। যার জন্য সব কিছু করছি সেই যদি খারাপ থাকে, তাহলে এই এত পরিশ্রম, এত টাকার কোনো মূল্য নেই আমার কাছে। অস্ফুটে শিখা বলে উঠল, আমি এটাই তো চেয়েছিলাম পলাশ। আমি তোমার সাথে এমনিই সুখী। তোমায় আলাদা করে আমাকে সুখী করার জন্য রক্ত জল করে খাটতে হবে না। আমরা দুজনেই তো রোজগার করি, না খেতে পেয়ে নিশ্চয়ই মরবো না। আবার মরার কথা? দ্বিতীয়বার এরকম কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলো। হবে তো? বলো না। হতে তো হবেই এবারে। ডাক্তার কাকু বলেছে ইনিশিয়াল মেডিকেশনে কাজ হওয়ার কথা, না হলে অন্য ব্যবস্থা করা যাবে। কিছু অন্য ব্যবস্থা করতে হবে না, ওষুধ ঠিক কাজ করবে। আমি খেয়াল রাখবো তোমার। অ্যাসিওরেন্স দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আর কোনো কিছু নিয়ে হয়তো এত জোর দিয়ে বলিনি, কিন্তু এবার বলছি। দিয়েছো অ্যাসিওরেন্স, আগেও দিয়েছো। কিসের? কে যেন বিয়ের আগে হিরোর মতো বলতো, চাটা আমি ভালোই বানাই, সেটুকু অ্যাসিওর করছি। শুনছিলেন দত্তাত্রেয় চক্রবর্তীর লেখা গল্প কথা দিলাম। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ পলাশের ভূমিকায় অরিত্র, শিখা কুহেলি, কথক সংগ্রাম, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় এবং আনুষাঙ্গিক কণ্ঠে শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন কথা দিলাম। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।